প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাই সহজ পাঠ কোচিং সেন্টারে এই আয়োজনে। আমরা এই ভিডিও সিরিজে কিন্তু ধাপে ধাপে সমস্ত চ্যাপ্টারগুলো ভালোভাবে বুঝে নেব। তাই তোমরা কিন্তু এই ভিডিও সিরিজের সমস্ত রিভিশন ক্লাসগুলো দেখো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা অনেক ভালো হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় বয়েলস ল নিয়ে। বয়েলের সূত্রটা খুবই সহজভাবে তোমাদের জন্য তুলে ধরবো এবং তাতে বিভিন্ন অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের আমি আজকে প্র্যাকটিস করে দেবো। তো ভিডিওটা টিল দ্য এন্ড দেখো। চলো শুরু করা যাক। তো বিজ্ঞানী বয়েল তিনি করলেন কি, তিনি গ্যাসের কিছু ভৌত রাশি, পরিমাপযোগ্য ভৌত রাশিকে নিয়ে গবেষণা শুরু করলেন। উনি দুটি ভৌত রাশিকে নিলেন, একটা হলো গ্যাসের আয়তন আর একটা হলো গ্যাসের চাপ। এই দুটি ভৌত রাশি একে অপরের সাথে কীভাবে পরিবর্তনশীল এটাকে নিয়ে উনি সূত্র প্রতিষ্ঠা করলেন। তারা এই সূত্র বলার ক্ষেত্রে বাকি কিছু ভৌত রাশি যেমন গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতাকে স্থির ধরলেন। তাহলে বয়েলের সূত্রে কোন ভৌত রাশিগুলো স্থির? গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা স্থির। কোনগুলো পরিবর্তনশীল? গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ পরিবর্তনশীল। কীভাবে পরিবর্তনশীল ওটা উনি ওনার সূত্রের মধ্যে বিবৃত করলেন। আমি সূত্রটা বলি তোমাদের জন্য সহজ করে। বিজ্ঞানী বয়েল বললেন যে গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ, মনে রাখতে হবে, কিন্তু সংজ্ঞার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে যে স্থির উষ্ণতায় এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তনটি তার চাপের সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। ব্যাপারটা কেমন? ব্যাপারটা এরকম যে চাপ যদি তুমি বাড়িয়ে দাও, প্রচুর বাড়িয়ে দাও, চেপে দাও, তাহলে গ্যাসের আয়তন ছোট সংকুচিত হয়ে যাবে। আর যদি তুমি চাপটাকে কমিয়ে দাও তাহলে গ্যাসের আয়তন কিন্তু বেড়ে যাবে। একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। ধরো তুমি একটা ইঞ্জেকশনের খালি সিরিঞ্জ নিয়েছো, মাথার সূচালো দিকটা ফেলে দিয়েছো, জাস্ট এমনি নর্মাল। ওর সামনে তুমি প্রথমে ওটাকে পিস্টনটাকে টেনে বাতাস ঢুকিয়ে নাও, তাহলে বাতাসটা ঢুকে গেল ওর ভিতরে। তারপরে তুমি ওর মুখটা হাত দিয়ে চেপে দাও, দিয়ে এবার তুমি পিস্টনটাকে ঠেলো, মানে চাপ প্রয়োগ করো। কি দেখবে? যে বাতাসটা তুমি ভরেছিলে সেটা কিন্তু সংকুচিত হয়ে ছোট হয়ে গেল। তাহলে চাপ বাড়ালে আয়তন কি হচ্ছে? কমে যাচ্ছে। ঠিক বিপরীত, তুমি এবারে পিস্টনটাকে ছেড়ে দাও, দেখবে পিস্টনটা পিছিয়ে চলে আসবে। আর গ্যাসের আয়তনটা, গ্যাসটা এখন নিজেকে বিস্তারিত করে নেবে, মানে আয়তনটা বেড়ে যাবে। এটাই উনি ব্যাখ্যা করলেন। তাহলে এটাকে আমরা ভেদের মাধ্যমে কীভাবে প্রকাশ করব? তো বয়েলের সূত্রে ভেদের মাধ্যমে প্রকাশ করতে গেলে খুব কম কথায় বলতে গেলে আমরা বয়েলের সূত্রের উষ্ণতাকে স্থির ধরে নিয়েছিলাম আর ভরটাকে অস্থির ধরে নিয়েছিলাম। ভর এটা উষ্ণতা স্থির, পরিবর্তনশীল ছিল ভি, মানে আয়তনটা পরিবর্তনশীল। আর পি ফর প্রেশার, চাপটা পরিবর্তনশীল। কিভাবে? না, আয়তন আর চাপ ব্যস্ত অনুপাতে পরিবর্তনশীল, মানে আয়তনটা চাপের সাথে ব্যস্ত অনুপাত। চাপ বাড়ালে আয়তন কমবে, চাপ কমালে আয়তন বাড়বে। ভেদের চিহ্ন তুললে একটা সমান চিহ্ন আসে এবং একটা ধ্রুবক পদ আসে। কে আমরা কি বলছি? কে হলো সমানুপাতিক ধ্রুবক। রাইট? এই পি আর ভি যদি গুণ করে দিই কোনাকুনি, তাহলে পি ভি সমান পাচ্ছি ধ্রুবক। মানে যদি উষ্ণতা আর ভর আমি একই রেখে দিই, চাপটা যতই বাড়াতে থাকবো বা কমাতে থাকবো, তার ফলে আয়তনটা এমনভাবে পরিবর্তিত হবে যে সেই চাপ আর আয়তন যদি গুণ করি সর্বদা একটা নির্দিষ্ট মান পাবো। ব্যাপারটা হয়তো মাথায় ঢোকেনি, তাই না? একটা মানে জাস্ট একটু উদাহরণের সাহায্যে বুঝে নাও। আমি দুটো এক্সপেরিমেন্ট করব। ফার্স্ট এক্সপেরিমেন্টে P1টাকে ধরে নেব 10 একক। আমি কোনো ইউনিট লিখছি না আমাদের বোঝার সুবিধার্থে। যখন চাপ 10 একক দিয়েছি, আয়তনটা দাঁড়াচ্ছে 2 এককে। আচ্ছা, পি আর বি গুণ করে কত হচ্ছে? 10 দুগুণে 20 একক, পিভির গুণফল। এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যদি আমি চাপটাকে একটু কমিয়ে দিই, চাপটাকে কমিয়ে 5 একক করলাম। আচ্ছা, চাপ কমালে আয়তন কী হবে বলো? আয়তন বেড়ে যাবে। ধরে নিই আয়তনটা বেড়ে 4 একক হয়ে গেছে, অর্ধেক চাপ কমিয়েছি, নিশ্চয়ই তার মানে দ্বিগুণ হারে বেড়ে যাবে চাপ আয়তনটা। এবার দেখো তো গুণফল কত হয়েছে? P2V2 কত হলো গুণফলটা? 20। তো দেখো আমি গ্যাসের মানে উষ্ণতাটা সেম রেখেছি আর সেই একই গ্যাস নিয়ে পরীক্ষা করছি, মানে গ্যাসের আয়তনটা ভরটা একই। সেক্ষেত্রে আমি যেভাবেই পরীক্ষা করি না কেন, দুজনের গুণফল কী হবে? সর্বদা একটা ধ্রুবক পদ আসবে, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে P1V1 সমানও কে বা ধ্রুবক,
যেটা আমি 20 দিয়ে এখানে 20 বার করেছি, অন্য অন্য জিনিসও আসতে পারে, ওটাকে আমরা একটা চল দ্বারা কে দ্বারা প্রকাশ করে থাকি। P2V2ও পরবর্তী এক্সপেরিমেন্টেও যে দুটো গুণ করলাম মানে পেলাম মানটা, তার গুণফলও কে আসছে। আলটিমেটলি আমরা লিখতে পারি এই দুটো তুলনা করে দেখো তো কি লিখতে পারি, দুজন এই P1V1 সমান P2V2। আসলে এই গাণিতিক রূপটাকে দিয়ে আমরা বিভিন্ন বাস্তব সমস্যা, বাস্তব অঙ্কের সমস্যা কিন্তু সমাধান করতে পারি। তো আমরা অঙ্কে যারাই কিছু গ্রাফ দেখে নেব, বয়েলের সূত্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রাফ আছে, সেগুলো দেখে নেব। চলো, বেসিক্যালি দু ধরনের লেখচিত্র বেশ ইম্পর্টেন্ট, একটা হলো পি বনাম ভি, চাপের সঙ্গে আয়তনের লেখচিত্র, এবং পিভি বনাম ভি, এক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফলের সাথে আয়তনের লেখচিত্রটা আমাদের পড়ে। তো আমি প্রথমটা একটু আঁকি। তো একদিকে আমি চাপ নেব, একদিকে আয়তন নেব, এইভাবে আমরা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এঁকে নেব। এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের শূন্য অবস্থান, রাইট। এখানে আমাদের চাপটাও শূন্য আর আয়তনটাও শূন্য ধরে নেব আমরা। এক্ষেত্রে এদিক বরাবর আমরা আয়তনকে বাড়াবো, আয়তন বাড়বে, আর এদিক বরাবর আমাদের চাপ বাড়বে। তো দেখা যাবে, আমি জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের, গ্রাফটা বেসিক্যালি এরকম সমপরাবৃত্তাকার হবে, ঠিক এরকম হবে। কি এটা? সমপরাবৃত্তাকার। এখন এরকম গ্রাফ হওয়ার কারণটা কি সেটা বুঝতে হবে আমাদের। তুমি খেয়াল করো তোমরা সবাই, যদি আমি এই আয়তনটাকে গুনি এইভাবে 1 একক 2 একক, আয়তন যখন 2 একক ধরে নি, এটা 1 2, চাপটা নিশ্চয়ই তখন অনেক বেশি হবে। আমি একটু এখানে দেখাই আমার গ্রাফটা, 3 4, আয়তন যখন 4 একক, দেখো আমার গ্রাফটা এখানে ঠেকছে, তখন চাপটা, আয়তন যখন অনেক বেশি চাপটা অনেক কম হবে। তো 4 একক যখন আমার আয়তন, তখন দেখো এদিকে এই বরাবর যদি আমি আসি, এই গ্রাফটা এখানে থেমেছে, নিশ্চয়ই পিটা এখানে থামবে। তো এটা 1 2 3 একক, 1 2 3। এবার যদি আমি চাপটা আরও বাড়াই, চাপটা বাড়ালে আয়তন কি কমে যাবে না? চাপ ধরো বাড়িয়ে আমি 4 5 6 করলাম, ঠিক আছে 6, তাহলে এর গ্রাফটা এখানে ঠেকছে, নিশ্চয়ই আয়তনটা এই সোজা আসবে। দেখো আয়তন কমে গিয়েছে, তাহলে গ্রাফটাই বলে দিচ্ছে যদি চাপ আমি বাড়িয়ে দিই তাহলে আয়তনের যে মানটা সেটা কমে যাবে। আবার চাপ যদি কমিয়ে দিই, দেখো এই চাপটা 2 করে দিলাম, আয়তন দেখো কত, এই চাপের এটা গিয়ে এখানে ঠেকছে, নিশ্চয়ই আয়তন এই সোজা নিচে নামলে আয়তন পাবো আমি, এই আয়তন। দ্যাট মিনস 4 5 6 7, যখন চাপ 1 একক, এটা আমি রাফলি বলছি এটা 7 একক। আলটিমেটলি এই যে ব্যস্তানুপাত বলেই আসলে গ্রাফটা এরকম সমপরাবৃত্তাকার হয়ে থাকে। আচ্ছা, এবারে তোমাদের একটু বলে দিই, এটা ধরো একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটেছে, T1 উষ্ণতায় ঘটেছে। এবার T1 এর থেকে যদি বেশি উষ্ণতা T2 হয়ে থাকে, তাহলে গ্রাফটা একটু উপরের দিকে উঠবে। অনেক সময় এই গ্রাফটা পড়ে যায়, তোমরা একটু খেয়াল রাখবে। যদি T1 আর T2 দিয়ে দেয় এবং T2টা উপরে আছে, তাহলে মনে রাখবে T2 উষ্ণতা অবশ্যই T1 এর থেকে বেশি হবে। যদি T1 30 হয়, এটা অনেক বেশি হবে, আমি সাপোজ ধরে নিচ্ছি 40, জাস্ট তোমাদের চোখে মনে রাখার জন্য। T2টা বেশি কার থেকে? T1 এর থেকে, তখন গ্রাফটা উপরে হবে। যদি ঠিক নিচে আরেকটা গ্রাফ দেওয়া থাকে, সরি এরকম T3, তাহলে কি বলবে তোমরা? T3-র মান অবশ্য T1 এর থেকে কি হবে? কম হবে, যেহেতু গ্রাফটা নিচে হয়েছে, রাইট? এই জিনিসটা মনে রাখবে। এবার আমরা পিভি বনাম ভিতে চলে যাই। এক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তোমরা ছবিটা আঁকা রাফলি আঁকা শিখবে, এভাবে রাফলি অনেক সময় 1 নম্বরের প্রশ্ন পড়ে যায়, তোমরা এবার রাফলি আঁকা শিখে নেবে। এদিকে আমরা পিভি। আচ্ছা বলতো, পি আর ভির গুণফলটা কত হবে? সর্বদাই ধ্রুবক হবে, একটা নির্দিষ্ট মান হবে। ধরে নিই আমার এক্ষেত্রে পি আর ভির গুণফলটা সর্বদা ধরে নিই 10 একক হচ্ছে, এটা ধরে না 10 একক, সাপোজ 10 একক, তাহলে আমি আয়তন যাই করি না কেন, পি আর ভির গুণফলটা 10ই থাকবে। ধরো আয়তন আমি 1 করলাম, 1, তাহলে সেই গুণফল তো 10 হবে। আয়তন 2 করলাম, গুণফল 10, আয়তন 3 করলাম, গুণফল 10। এইভাবে আমি যদি বিন্দু নিই, গ্রাফ নিশ্চয়ই তোমরা দেখেছো, আঁকা শিখেছো। একবার আমরা এক্স অ্যাক্সিসের মানটা লিখি, আর একবার আমরা ওয়াই অ্যাক্সিসের মানটা লিখি। তো ওয়াই অ্যাক্সিসের মানটা সর্বদা কিন্তু 10 হচ্ছে,
ওয়াই বরাবর। তাহলে আমরা এরকম একটা তোমার ভি ভি অক্ষের সমান্তরালে বা এক্স অক্ষের সমান্তরালে একটা সরলরেখা পাবো। যদি ভির জায়গায় আমরা এখানে পি নিতাম, ভির জায়গায় কি নিতাম, অর্থাৎ পি ভি বনাম পি, সেক্ষেত্রেও কিন্তু সেম আমাদের ফলাফল আসতো একটা। এক্ষেত্রে ভি অক্ষের সমান্তরালে একটি সরলরেখা পেয়েছি আমরা, আর সেক্ষেত্রে আমরা পি অক্ষের সমান্তরালে একটি সরলরেখা পেতাম। এক্ষেত্রেও টেম্পারেচার ব্যাপারটা দিয়ে দিই, টেম্পারেচার 1 আর টেম্পারেচার 2, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টেম্পারেচার 2টা বেশি হবে। যখনই টেম্পারেচার বেশি হবে গ্রাফটা একটু উপরের দিকে উঠে যাবে। কেন উপরের দিকে উঠে যাচ্ছে? আসলে উষ্ণতা বাড়িয়ে দিলে ভলিউমটা অটোমেটিকলি একটু বেড়ে যায়। তো ভলিউম যখন বেড়ে যায় তখন গুণফলটা একটু বেশি আসবে, তাই এটা কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে, এটা মনে রাখতে হবে, বুঝলে? চলো কিছু গাণিতিক উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে আমাদের বয়েল এর সূত্রটা আরো ভালোভাবে বুঝতে পারি। তো প্রথমত অঙ্কটা পড়ে বুঝতে হবে যে অঙ্কটা বয়েলের সূত্র থেকে এসেছে। মাধ্যমিক 15 থেকে এটা আমি নিয়েছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরটা নির্দিষ্ট এবং তাপমাত্রাও কিন্তু নির্দিষ্ট। তাহলে তাপমাত্রা এবং ভর যা নির্দিষ্ট ভাবতে হবে, সেখানে আমাদের বয়েলের সূত্র কাজে লাগবে। তো এমন একটা গ্যাসের চাপ, প্রাথমিক চাপটা দিয়েছে 90 সেন্টিমিটার এইচজি। আমি পুরো অঙ্কটা পড়ছি, তো প্রাথমিক চাপ, অন্তিম আয়তন এসব বলছি পরে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে, তাহলে চাপটা কত? 90 সেন্টিমিটার এইচজি। সেই চাপ দিলে আয়তন কত হচ্ছে? আয়তন 500 সেন্টিমিটার কিউব। এটা প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তন। যখন চাপটা এইটা চাপ দিচ্ছে তখন আয়তনটা এটা হচ্ছে। পরবর্তীতে উষ্ণতা কিন্তু সেম, ওই উষ্ণতায় যা ছিল তাই, উষ্ণতা অপরিবর্তিত, মানে নিশ্চিত হয়ে নাও বয়েলের সূত্র। চাপটা কমিয়ে কত করা হলো? 90 ছিল, এখন হয়ে গেছে চাপটা কমিয়ে 60 সেন্টিমিটার এইচজি। এই চাপে গ্যাসটির আয়তন কত হবে নির্ণয় করতে বলেছে, মানে অন্তিম আয়তন কত হবে। ফার্স্ট এক্সপেরিমেন্ট 90, চাপ, আয়তন 500। সেকেন্ড এক্সপেরিমেন্ট, চাপ 60, আয়তন কত। তো আমরা ধরে নিই P1 সমান 90 সেন্টিমিটার এইচজি। আচ্ছা, V1 আমাদের 500 সেন্টিমিটার কিউব, P2 দেয়া আছে 60 সেন্টিমিটার এইচজি, V2 আর নো জানি না আমরা। তাহলে আমরা বয়েলের সূত্র থেকে কি পাই? বয়েলের সূত্র থেকে পাই P1 V1 ইকুয়াল P2 V2। আমাদের কি চাই? V2 চাই। তো V2 এর মানটা বার করে নিতে থেকে আমরা খুব ইজি, এই P2 টার দিকে ভাগ করে দিলেই V2 এর মান আমরা পেয়ে যাই। দ্যাট মিন্স বাদি V2 সমান P1 V1 বাই P2। যে মানগুলো জানা আছে সেগুলো এখানে পুট করে দিই আমরা। P1 কত? 90। আমরা শুধুমাত্র ডিজিটগুলো নেব, ইউনিটগুলো লিখবো না, এককগুলো লিখবো না, আমরা শুধু নাম্বারগুলো লিখবো। V1 কত? 500। P2 কত? 60। কাটো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 90, 25 দুগুণে 50। তাহলে আলটিমেটলি ভি কত এলো? ভি সমান 3 25 75 শূন্য। অতএব এত সেন্টিমিটার এইচজি চাপে আয়তন হবে, হ্যাঁ অবশ্যই উত্তরে একক লিখতে হবে, এখানে কোনো একক নেই কিন্তু উত্তরে একক লিখতে হবে। এটা কি সেন্টিমিটার কিউবে আছে, সেন্টিমিটার কিউব, সো আমাদের এটা সেন্টিমিটার কিউব রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই একটা অঙ্কের মাধ্যমে বলে দিই একটু, যে কোনো 3টির মান দেয়া থাকবে, একটির মান বার করতে বলবে। এর মধ্যে যে কোনো একটি দেয়া থাকবে না এবং বাকি 3টি দেয়া থাকবে। এক্ষেত্রে আমাদের V2 দেয়া নেই। অন্য অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য অন্য মানগুলো কিন্তু না দেয়া থাকতে পারে। হয়তো আমাদের P2 চাইলো আর বাকি 3টে P1 V1 V2 দিয়ে দিল, P2 চাইলো। আমরা একই প্রসেসে মানগুলো আগে লিখে নেব, কোনটা চেয়েছে দেখে নেব, সেই অনুযায়ী এখানে আমরা এই সূত্র থেকে সেটাকে এক সাইডে সরিয়ে দেবো, বাকিগুলো অন্যদিকে পাঠিয়ে দেবো, দিয়ে প্রদত্ত মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে। আর চট করে দেখে নেবে যে সেই চাপের এককটা কি দিয়েছে, অথবা যে আয়তন বার করতে বললো সেই আয়তন এককটা অঙ্কে কি দেওয়া আছে, সেই এককটা লাস্টে বসিয়ে দেবে, ঝামেলা শেষ।
পরবর্তী আরেকটা উদাহরণ দেখে নেওয়া যাক, এটা মাধ্যমিক 2017-তে পড়েছিল। এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে প্রমাণ উষ্ণতা এবং চাপে। প্রমাণ উষ্ণতা মানে 0 ডিগ্রি, প্রমাণ চাপ মানে 76 সেমি পারদ স্তম্ভ। এই পরিস্থিতিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেন্টিমিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতা, এখানে আমাদের একটু খেয়াল করতে হবে। অঙ্ক আমাদের এই চ্যাপ্টারতে বিভিন্ন অঙ্ক আসতে পারে এবং আমাদের অঙ্ক পড়ে বুঝতে হয় যে কোন সূত্র অ্যাপ্লাই করব। চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্র আছে, চার্লস বয়েল সমন্বয় আছে, এদিকে আদর্শ গ্যাসের সূত্র আছে, কোন সূত্রটা অ্যাপ্লাই করব। যখন দেখবে যে অপরিবর্তিত উষ্ণতা এবং ভরটাও স্থির, তখন নিশ্চিত হবে যেটা আমাদের বয়েলের সূত্র, অর্থাৎ P1V1 = P2V2, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। খুবই সহজ। তো সেই পরিস্থিতিতে আমরা প্রথমেই যেটা দেয়া থাকবে সেটাকে আমরা প্রাথমিক আয়তন ধরে নেব, মানে V1 ধরে নেব। আচ্ছা, চাপটা কত বলছে? 104 সেমি Hg চাপে। তাহলে গ্যাসের আয়তন কত হবে হিসাব করে লিখি। এখানে টুইস্ট আছে, সেটা হলো প্রাথমিক আয়তন দেয়া আছে কিন্তু প্রাথমিক চাপটা আমাদের বুদ্ধি করে বার করতে হবে। একটু আগে বললাম এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড প্রেশার মানে হলো 76 সেমি পারদ স্তম্ভের চাপ। তো এই 76 সেমি পারদ স্তম্ভের চাপে আয়তনটা হলো 52। পরবর্তীতে চাপটাকে 76 থেকে বাড়িয়ে 104 করা হলো, সেক্ষেত্রে আমাদের আয়তনটা কত হিসাব করতে বলেছে। এখানে টুইস্ট এই এসটিপির মধ্যে লুকিয়ে আছে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা জাস্ট লিখি একটু উত্তরে, এসটিপিতে P1 হলো 76 সেমি পারদ স্তম্ভের সমান, এটা আমাদের চাপ। V1 অলরেডি দেয়া আছে 52, এক্ষেত্রে 52 সেন্টিমিটার কিউব। তারপরে উষ্ণতা সেম যা আছে, স্থির উষ্ণতা। চাপটা বাড়িয়ে P2টা বাড়িয়ে কত করে হলো? 104 সেন্টিমিটার Hg। সেক্ষেত্রে V2 কত? সেম অঙ্ক, এক্ষেত্রে V2 চেয়েছে। লিখব বয়েলের সূত্র অনুযায়ী P1V1 সমান P2V2। V2 বার করতে বলেছে, V2টাকে আলাদা করো, P2 এখানে গুণ, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। আশা করি এগুলো তোমরা জানো, তাই আমি এটা বেশি এক্সপ্লেন করছি না। সাধারণ বীজগাণিতিক অঙ্ক আমরা সলিউশন করছি, সমীকরণ সমাধান করছি। P1V1 P2 বসিয়ে ফেলি, এটা বাদ দিই। V2-র মান আপাতত P1 কত ভাই? P1 76 সেমি। শুধু সংখ্যা মানগুলো লিখবো আমরা। V1 কত? 52। P2 কত? 4। জোড় সংখ্যা 2 দিয়ে কাটবো। আচ্ছা, 52 দিয়ে ডিরেক্টলি কেটে দেওয়া যাবে, দেখি। 52 52, 52 দুগুণে 104, 2 দিয়ে কাটবো, এটা 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16। আসলে ঠিক আছে এটা। অতএব V2 মান 38। এখানে কোনো ইউনিট লিখবো না, উত্তরে লিখবো। অতএব 104 সেমি Hg মানে পারদ স্তম্ভ চাপে গ্যাসের আয়তন হবে 38 কি হবে একক? সেন্টিমিটার কিউব। অবশ্য যেহেতু অঙ্কের মধ্যে সেন্টিমিটার কিউব আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে উদাহরণটা একটু ভিন্ন টাইপের। অঙ্কটা পড়া যাক, তারপর তোমরাই একটু তোমাদেরকে প্রশ্ন উত্তর করে দেখা যাক। 76 সেমি পারদ স্তম্ভে চাপে, আগে পড়ি, 76 সেমি Hg মানে পারদ স্তম্ভ চাপে কোনো গ্যাসের আয়তনটা 152 সেন্টিমিটার কিউব। স্পষ্টভাবে বলা যাচ্ছে এটা হলো আমাদের প্রাথমিক চাপ, এটা হলো আমাদের প্রাথমিক আয়তন, রাইট? P1V1 নিশ্চিত আমাদের। উষ্ণতা অপরিবর্তিত, বয়েলের সূত্র যা হয় তাই, উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপটাকে দ্বিগুণ করা হলো। ছিল 76, আরও দ্বিগুণ করে দেয়া হলো। 76 দ্বিগুণ কত? তত। সেই চাপ দ্বিগুণ করার ফলে গ্যাসের আয়তন কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের V2 বার করতে বলেছে। P1V1 জানা আছে, আসলে বুদ্ধি করে এখানে আমাদের P2 চাপটাও বার করতে হবে। চাপটা আগের থেকে দ্বিগুণ। চলো একটু লিখি আমি। তো P1 নিশ্চিত 76 সেন্টিমিটার Hg, রাইট? V1 সেক্ষেত্রে 152 সেন্টিমিটার কিউব। P2টা কি করা হলো? দ্বিগুণ করে দেওয়া হলো। আগে ছিল 76, এখন আরো 2 গুণ বেড়ে গেছে, রাইট?
গুণ করে ঝামেলা করলে আপনি, কারণ কাটাকুটি করবো তো এমনিতেই কেটে যাবে, গুণ করে সমান নষ্ট করার দরকার নেই। এই দ্বিগুণ করে দিলাম। আয়তনটা কত হবে জানি না, তো লিখি বয়লের সূত্র অনুযায়ী। বার করতে হবে V2, আমি একবার লিখে দিচ্ছি, না ভেঙে ভেঙে লিখি তোমার যাতে সুবিধা হয়। P2 এদিকে আনি, ব্যাপারটাকে উল্টে লিখি। মানগুলো বসাই, বসালে ঝামেলা শেষ। P1 কত 76 ইন্টু V1 কত 152, P2 কত না 72 এর দ্বিগুণ, আসলে বুঝতে পেরেছো 76, সরি 72 বলছিলাম, 76 কেটে গেল 2 দিয়ে 11 টাকায়, 7 দুগুণে 14, হাতে থাকে 1, 12, 6 দুগুণে 12, 76। তাহলে ভলিউমটা দাঁড়াচ্ছে আমাদের V সমান দাঁড়ালো 76। এখানে ইউনিট লেখা দরকার নেই, অতএব চাপ দ্বিগুণ করলে আয়তন হবে 76 সেন্টিমিটার কিউব। আয়তনের এককটা দিতে ভুলবে না, আশা করি বুঝতে পেরেছো। 4 নম্বর উদাহরণটা একটু ভিন্ন ধর্মী, খুব ভালোভাবে বুঝতে হবে, অঙ্কটা বেশ ভালো। এসটিপিতে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে, এটা আমাদের প্রশ্ন, তার আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। পূর্বের আয়তন যদি ভি হয় বা V1 হয়, অন্তিম আয়তন মানে শেষে যে আয়তনটা পাবো সেটা যেন 4 গুণ হয়, মানে V×4। যদি সংখ্যা দিয়ে বোঝাই, পূর্বের আয়তন যদি 5 হয় তাহলে অন্তিমটা 4 গুণ বেড়ে যাবে, 4 5 20 হয়ে যাবে। সেটা কত চাপে? তো স্টেপ বাই স্টেপ বোঝো কিভাবে আমরা P1, V1, P2, V2 নির্ণয় করব। এটা নিশ্চিত আমাদের অন্তিম চাপ বার করতে বলেছে, কারণ প্রথমে এসটিবিতে থাকা একটি গ্যাস, মানে চাপটা বলেই দেওয়া আছে, এসটিবিতে চাপ কত হয় 76 সেমি পারদ স্তম্ভের সমান। আর এটা উষ্ণতা স্থির মানে বয়েলের সূত্র নিশ্চিত। চলো শুরু করা যাক অঙ্কটা। তো এসটিপিতে P1টা কত হয় 76 সেন্টিমিটার এইচ, নিশ্চিত এটা আমরা। এখানে কোথাও ঠিকমতো উল্লেখ করা নেই যে প্রাথমিক এই এসটিবিতে আয়তনটা কত। আমরা ধরে নেব প্রাথমিক আয়তন V1। আচ্ছা, প্রাথমিক আয়তন V1 হলে অন্তিম আয়তন কত হবে বলছে, 4 গুণ করতে হবে। তাহলে অন্তিম আয়তন আগের 4 গুণ হবে, আগের 4 গুণ। এই 4 গুণ করতে গেলে কত, মানে ধরে নিই 4 গুণ করতে গেলে আমাদের অন্তিম চাপ P2 লাগবে। অন্তিম চাপ লাগবে কত, এটা ধরি, অবশ্য ধরি, এটা সবই ধরি, এটাও ধরি, অন্তিম চাপ লাগবে P2। সেক্ষেত্রে একটু সাজিয়ে দেখি আমরা P1 V1 যে ব্যাপারটা আমরা জানি, অন্তিম মানে V2 জায়গায় আমরা এই জিনিসটা লিখবো, রাইট? তো লিখি, বয়েলের সূত্র থেকে পাই P1 V1 সমান P2 V2। এখানে কি বার করতে বলেছে, P2। তো P2কে এক সাইডে রাখি আমি, এই V2 এদিকে ভাগ হয়ে যাবে, দেখো উল্টে লেখা যাক, রাইট? আমরা মোটামুটি সমীকরণ প্রতিষ্ঠা করে ফেলেছি যে আমাদের P2 বা অন্তিম চাপ কত হলে আয়তনটা পূর্বের মানে আগের আয়তনের 4 গুণ হয়ে যাবে, রাইট? তো লিখি P1টা এখানে কত 76, কারণ এসটিবিতে গ্যাসটা ছিল তাই 76, প্রাথমিক চাপ 76। সেক্ষেত্রে আয়তন আমি নিজে ধরে নিয়েছি যে V1 ছিল। এখন চাপ যখন P2 করা হলো, আয়তন মানে অন্তিম আয়তন V2টা আগের 4 গুণ হয়ে গেল। তাহলে V2 জায়গায় আমি কিন্তু V2 লিখবো না, আগে ছিল V1, এখন আরো 4 গুণ হয়ে গেল, তাহলে V1 কেটে গেল,
এটা 4 দিয়ে কাটো তো নাকি? 4 একে 4, 5 6 7 3, 3 4 9 36। অতএব আমরা পেলাম P2 মান কত? 19। ভালো অঙ্ক এটা। অতএব লিখি চাপ 19 সেন্টিমিটার এইচজি। অবশ্যই চাপের একক সেন্টিমিটার এইচজিতে দিতে হবে আমাদের। করলে আয়তন পূর্বের 4 গুণ হবে। ব্যাস, ঝামেলা শেষ। আশা করি বুঝতে পেরেছো। এটা একটু ভিন্নধর্মী অঙ্ক আনলাম, একটু কঠিন বলতে পারো, একটু কঠিন। বুঝতে পারলে সবই সহজ। আসলে যত আমরা অঙ্ক প্র্যাকটিস করব ভৌত বিজ্ঞানে, তত কিন্তু আমরা আসলে সূত্রগুলো অনেক ভালো বুঝতে পারবো। একটি নির্দিষ্ট উষ্ণতার কিছু পরিমাণ গ্যাসের চাপ 1/10, 1/10 ইংলিশ বাংলা হয়ে যাচ্ছে, 1/10 গুণ করা হলে এক্ষেত্রে গ্যাসের আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। দেখো, গ্যাসটির প্রথমে কিছুটা আয়তন ছিল এবং কিছুটা চাপ তো স্বাভাবিকভাবে থাকবে। সেই চাপ থেকে চাপকে আরো 10 গুণ কমিয়ে দেওয়া হলো, 10 ভাগের 1 ভাগ করে দেওয়া হলো। আগে যা ছিল তার থেকে আরো চাপটা কমিয়ে দেওয়া হলো। সে কমিয়েছে কি বাড়িতে, তোমার অত মাথা ব্যথা করার দরকার নেই। মোটামুটি আগের যা ছিল তার থেকে 1/10 গুণ করে দেওয়া হলো। চাপ যখন কমিয়ে দেওয়া হলো, 10 ভাগের 1 ভাগ করে দেওয়া হলো, সেক্ষেত্রে আয়তনটা নিশ্চয়ই বেড়ে যাবে। এই কতটা বাড়লো বা আগের আয়তনের থেকে কত গুণ বেড়ে গেল সেটা আমাদের চেয়েছে। তো আমরা প্রথমত ধরে নেব যে প্রাথমিক চাপ ছিল P1 এবং তার জন্য আয়তনটা V1 ছিল। তারপর আমরা অন্য গল্প করব। তো ধরি প্রাথমিক চাপ P1 এর জন্য আয়তন ছিল V1। এবার চাপটা কি করা হলো, অন্তিম চাপটা P2টা আগে যা চাপ ছিল তার 1/10 গুণ করে দেওয়া হলো। ব্যাপারটা এরকম, আগের চাপের 10 গুণ কমে 10 গুণ করে দেওয়া হলো। তাহলে এটা পেয়ে গেলাম চাপ আমরা। এটা একক টেকক দিয়ে দিই, সেন্টিমিটার এইচজি দিয়ে দিই। আর সেক্ষেত্রে V2টা কত হবে আমাদের বার করতে বলেছে, বা কত হবে ঠিক না, কত হবে তো বার করলাম, আগের থেকে কত গুণ বেড়ে যাবে সেটা বার করতে বলেছে। তো আগে আমরা কত হচ্ছে সেটা বার করি, তারপর কত গুণ বাড়বে সেটা আলাদা বিষয়, ঠিক আছে? ওটা আমি লাস্টে বোঝাবো। কত গুণ বাড়া আর কত হবে তার মধ্যে পার্থক্যটা কি। আগে আমরা V2 মানটা বার করি। আচ্ছা, এটা বয়েলের সূত্র থেকে হবে কি করে জানলাম? নির্দিষ্ট উষ্ণতা, এটা থেকে নিশ্চিত হয়েছে আমি। বয়েলের সূত্র অনুযায়ী বা সূত্রানুসারে P1 V1 সমান P2 V2। আচ্ছা, আমাদের কি বার করতে হবে? অন্তিম শেষে যে কতটা আয়তন হবে সেটা বার করতে হবে প্রথমে। তাহলে আমরা V2 বার করি। এই P2টাকে এবারে ভাগ করে দিই, এটাকে উল্টে দেখা যাক। P1 V1 বাই P2, এগুলো আমরা সিম্বল লিখলাম। এবার এখান থেকে মানগুলো নেব। P1 তো P1, কারণ P1 ধরে নিয়েছিলাম। আর সরি, এখানে ভুল লিখেছি আমি, V1 ওটা, আর V1 যা ছিল তাই। P2 জায়গায় আমি কিন্তু এইটা লিখব, P2 জায়গায় P1/10। এবারে এটা লব, এটা হর। এবার এই দুটোকে আমরা গুণ আকারে লিখতে চাই। তো ভাগ থেকে গুণ আকারে লেখার নিয়মটা কি না, নিচের হরটাকে উল্টে দিতে হয়, 10টা উপরে যাবে, পিটা নিচে আসবে। তো P1 কেটে গেল। অতএব V2 সমান 10টা আগে দেখি, 10 V1। তাহলে V2 মান কত? 10 V1। এবার কতটা বেড়েছে দেখো। অতএব আয়তন বৃদ্ধি হয়েছে আগে ছিল V1, এখন 10V। তাহলে বিয়োগ করলে আমরা কতটা বেড়েছে পাবো। তাহলে 9, 10টা V থেকে একটা V বাদলে 9V। অতএব
9 গুণ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবে। এখন তোমাদের মনে হতে পারে যে 10 গুণ কেন হলো না। খেয়াল করো, ধরো তোমার কাছে এখন 4টি লজেন্স আছে, পরবর্তীতে বেড়ে গিয়ে হয়ে গেল টোটাল 10টি লজেন্স। এখন কটি বেড়েছে তুমি কি করে জানবে? লাস্টে যেটা পেলে সেটা থেকে তুমি নিশ্চয়ই আগেরটা বাদ দেবে, তবে তুমি বুঝতে পারবে যে তোমার অতিরিক্ত 6টি বেড়েছে। 4-এর সঙ্গে অতিরিক্ত 6টি বেড়েছে বলে 10 হয়েছে। তেমনইভাবে আমাদের প্রশ্নে চেয়েছিল কত গুণ বাড়বে। সো টোটাল হয়েছে 10v1, তাহলে আগেরটা যত ছিল সেটা বাদ দিলে তবেই আমরা কিন্তু পাবো কতটা বেড়েছে। 9v1 বেড়েছে, আগে ছিল v1, অতিরিক্ত 9v বেড়েছে, তাই ওটা 10v হয়ে গেছে। তাহলে অ্যান্সার হবে না 9 গুণ। রাইট? বুঝতে পারছো আশা করি।